দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারদিকার শুরুতে যে খবরে নজর রাখবো, সাগর দত্ত মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করলেও ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। গতকালই আমরা দেখেছিলাম যে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সামনে এসেছিল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। আর তারপরে চিকিৎসকরা যে অভিযোগ তুলেছিলেন, জুনিয়র চিকিৎসকরা, যে রোগীর আত্মীয়রা তারা সরাসরি হুমকি দেন চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের, এবং পিজিটি বিভাগের একজনকে হুমকি দেওয়া হয় এবং যার জেরে তিনি লুকিয়ে পড়েন, এমনই অভিযোগ এসেছিল এবং নিরাপত্তাহীনতায় ভুগছিলেন জুনিয়র চিকিৎসকরা। সাগর দত্ত মেডিকেল কলেজ চত্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, গতকালের যে ঘটনা, সেই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন জুনিয়র চিকিৎসকরা। আজ বৈঠকও হয় কাউন্সিলের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত এই 4 জনের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আছে? দেখো, কি কি অভিযোগ আছে সেটা বোধহয় জুনিয়র চিকিৎসকরাই ভালো বলতে পারবেন। তবে কাউন্সিলের সঙ্গে তাদের বৈঠক শেষ হয়েছে কথা ঠিক, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আমরা দেখলাম কিছুক্ষণ আগে হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন, অর্থাৎ সাগর দত্ত হাসপাতালে প্রবেশ করতে দেখা গেল ডিএম এবং স্বাস্থ্য সচিবকে, এবং প্রবেশ করতে দেখা গেল পুলিশ কমিশনারেটকে। এবং ইতিমধ্যেই সেই বিক্ষোভ মঞ্চের সামনে রয়েছে, যে ধর্ণা মঞ্চ প্রস্তুত করেছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল রাত থেকে তারা কিন্তু সেই ধর্ণা মঞ্চ আবারও প্রস্তুত করেছেন, এবং সেই সিজ ওয়াকে কিন্তু তারা গতকাল রাত থেকেই যেমনটা জানিয়ে দিয়েছিলেন ফেরত যাবেন, এবং আজকেও কিন্তু সেই সিজ ওয়াকে তারা ফেরত চলে গেলেন। এবং তাদের সাথে একটু সরাসরি কথা বলে জানার চেষ্টা করব। দাদা, একটা বিষয় খাচ্ছে মার, এই যে অ্যারেস্ট করা হলো 4 জনকে, আপনারা খুশি? না, আমরা খুশি ঠিক নয়। তার কারণ হচ্ছে যে একটা ঘটনা যেটা ঘটেছে তার সাথে যে অ্যারেস্ট হয়েছে সেটা পুলিশের ব্যাপার, পুলিশ তার ক্ষেত্রে কিরকম আইনি নেবে সেটা ব্যাপার। কিন্তু এক্ষেত্রে কালকে যে ঘটনাটা ঘটেছে, আমরা 46 দিনে সিকিউরিটি কথা বলার পরেও, আমরা 9 দফা 10 দফা 16 দফা মিটিং করার পরেও এই যে সিকিউরিটি ব্রিজটা হলো, এবং আমাদের একজন মহিলা কলিগ এবং আমাদের একজন মহিলা সিনিয়র দিদির হাত ধরে টেনে নিল, এবং শুধু তাই নয়, চোখের ওপর চোখ রেখে বলল যে আর একটা আরজিকর করে দেব। এই ঘটনার পরে আমরা মোটেও খুশি নয়, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা একদম আতঙ্কিত, একদমই আতঙ্কিত। আর একটা প্রশ্ন আসছে, এই ইতিমধ্যে আমরা জানি যে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন ডিএম এবং স্বাস্থ্য সচিবকে প্রবেশ করতে দেখা গেল ব্যারাকপুর পুলিশ কমিশনারের, তিনিও এসেছেন। তো সেক্ষেত্রে কি আপনাদের মনে হয় যে কলেজ কাউন্সিলের সঙ্গে তো আপনার দাবি দাওয়াগুলোকে জানালেন কলেজ কাউন্সিলিং কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষকে, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে? দেখুন, আমরা অলওয়েজ আশা করি যে একটা সমাধান বেরোবেই। আমরা আন্দোলন করি, আমরা সিজ ওয়ার্ক করি, আমরা বিদ্রোহ করি, আমরা চাই যে তার একটা শেষে একটা রেজাল্ট থাকুক। আমরা এন্ড রেজাল্টই চাই, সেটা আজ হোক কাল হোক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। আমরা চাই না যে আমাদের আন্দোলন আমরা 10 দিন করতে পারলাম না, আফসোস, সেটা নয়। আমরা রেজাল্ট চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা সেফ ফিল করতে চাই। আমাদের যে বোন কলিগরা যারা আছে, আমার যে দিদিরা আছে, তারা সবাই সেফ করতে চাই, এটা সেফ ফিল করতে চাই। এইটুকু। যে কলেজ কাউন্সিলিং যে দীর্ঘ যে মিটিং চললো, সেখানে কি কি জানালেন? এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে ডিএম এবং স্বাস্থ্য সচিব এবং সেই সঙ্গে আপনাদের কলেজের অধ্যক্ষ সহ এমএসভিপি তারা নিজেদের মধ্যে একটা মিটিং করছেন। সেখানে কি এই যে আপনাদের দাবিগুলো যেগুলো আপনারা জানিয়েছেন, কি দাবি জানিয়েছেন এবং সেই দাবিগুলোকে নিয়ে আলোচনা হতে পারে? সেই দাবিটা নিয়ে আলোচনা হতে পারে বলেই মনে করি। তার কারণ হচ্ছে যে গতকালকের এই ঘটনার পর প্রিন্সিপাল স্যার আমাদের এখানে এসেছিলেন, এবং স্যারের সাথে আমাদের একটা কথা হওয়ার পর একটা শিডিউল্ড কলেজ কাউন্সিলিং মিটিংয়ের একটা আয়োজন করা হয় বা অর্গানাইজ করা হয়। সেখানে আমরা আমাদের মতোগুলো যে দাবি আমরা যেগুলো বারবার বলে এসেছি, সেই দাবির সাথে সাথে এবং আমাদের বর্তমানে কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি আমাদের দাবি আছে, আমরা কেন সিজরকে যেতে চাই, সেই ঘটনা আমরা জানাতে গেছিলাম। আমরা জানি না, একটা দীর্ঘ বৈঠক হয়, সেখানে মিটিংটা ইনকমপ্লিট হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আরও স্বাস্থ্য ভবনের একদম উচ্চ লেভেলের অধিকর্তারা তারা আমাদের এখানে আসেন। আমার মনে হয় সেখানে মিটিংটা আরও সুদূরপ্রসারী হবে। আমরা অলওয়েজ আশা করি, আমরা অলওয়েজ আশাবাদী। সুতরাং যারা এই মুহূর্তে এই যে আন্দোলনরত জুনিয়র যারা চিকিৎসকেরা রয়েছেন এবং যারা কর্তব্যরত হাসপাতালের ভেতরে নার্সিং স্টাফেরা রয়েছেন, তারা প্রত্যেকে চাইছেন যে সুরক্ষা বলয় যেন সঠিকভাবে করা হয়, এবং এই সঠিক সুরক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন। ইতিমধ্যে কিন্তু হাসপাতাল চত্বরের ভেতরে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে যে ডিএম, স্বাস্থ্য সচিব থেকে শুরু করে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তারা কিন্তু দীর্ঘ বৈঠকে ইতিমধ্যেই বসেছেন, এবং সেই বৈঠকে কিন্তু কলেজ কাউন্সিলিংয়ে
এই যে জুনিয়র চিকিৎসক এবং নার্সিং স্টাফেরা যে কথাগুলো বা যে দাবিগুলো তুলে ধরলেন, সেই দাবিগুলোকে নিয়েই কিন্তু বৈঠকে মূল ভিত্তি বা মূল আলোচনার বিষয় হয়ে উঠছে এই বৈঠক। এবং এই বৈঠকের পর এই সাগর দত্ত হাসপাতালের যে নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠতে আরম্ভ করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসক এবং নার্সিং স্টাফ কতটা সুরক্ষিত, অতএব বলা যেতে পারে একদম এক অর্থে বলা যেতে পারে যে কি বেরিয়ে আসতে পারে সমাধান সূত্র, সেটা বোধহয় এই মিটিং এর পরই সঠিকভাবে জানতে পারা যাবে। একদমই ধন্যবাদ জানাবো। জয়ন্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কাউন্সিলের বৈঠক হয় এবং সেই বৈঠকের পর নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা কথা বলেন এই বৈঠকে। পাশাপাশি এই ঘটনায় যারা দোষী তারা প্রত্যেকেই শাস্তি পাবে এমনটাই জানালেন, আশ্বস্ত করলেন ব্যারাকপুরের সিপি অলোক রাজরিয়া। কি বলেছেন তিনি শোনাই আপনাদের। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এমএসবিপি আর প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি, ওনারা ওই এসওপি একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে। অন্যদিকে আরজি করের ঘটনার পর সাগর দত্ত হাসপাতালে এই ধরনের ঘটনা তা নিয়ে বিরোধী রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। বিরোধী রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া, পাল্টা শাসক দলের তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো পরপর। কটা ঘটনাই অত্যন্ত অনভিপ্রেত। হ্যাঁ, চিকিৎসার গাফিলতিতে মানুষের মৃত্যু হয়, এই অভিযোগ তো মানে বহুদিনের। এই অভিযোগ থেকেও তো বেরিয়ে আসতে হবে, এই অভিযোগ থেকেও বেরিয়ে আসতে হবে। 1 আর 2, ডাক্তারদের নিরাপত্তা নিয়ে তো আমরা রাতের পর রাত জেগেছি, মোমবাতি জ্বেলেছি। প্রত্যেকটা আন্দোলনে সব জায়গায় রাজনীতি করার সুবাদে শারীরিক ভাবে উপস্থিতি না থাকতে পারলেও সর্বাঙ্গীন ভাবে সমর্থন দিয়েছি। পশ্চিমবঙ্গে কোথাও আইন শৃঙ্খলা নেই, সাগর দত্ত কোথা থাকবে? আপনারা চান সাগর দত্তে থাকবে, আরজি করে থাকবে। আজকে সাগর দত্ত এবার এরপরে হয়তো বলবে কোনো সময় যে সিআইএসএফ দাও, সিআরপিএফ দাও। পুলিশের ক্ষমতা আছে, পুলিশের ইচ্ছে নেই। পুলিশ রং হাতে চলছে, ফলে পুলিশ এই কাজটা করতে পারছে না। পুলিশ চাইলে কাজগুলো 10 মিনিট লাগে ঠান্ডা করে। অপরাধীরা কার্যত দখল নিয়েছে, অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার। অপরাধীরা প্রশাসনকে তোয়াক্কা করে না, ভ্রুক্ষেপ করে না, বুড়ো আঙুল দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্য সচিব বলছেন, পুলিশ কর্তা বলছে, আশ্বাস দিচ্ছেন লিখিতভাবে, তারপরেও নিরাপত্তা রেস্টোর করা যাচ্ছে না, এনশিওর করা যাচ্ছে না। এটা থেকে বোঝা যায় রাজ্যের প্রশাসনের কি হাল। মাননীয় মুখ্যমন্ত্রীর জবাব দেওয়া উচিত। এই যে বারবার ছাত্ররা, শিক্ষানবিশ যারা ছাত্র আছেন, ডাক্তাররা, তারা যে অবিশ্বাসের কথা বলছিলেন, এটা প্রমাণিত হচ্ছে যে এই রাজ্যে বহু দপ্তর এই থ্রেট কালচার থেকে শুরু করে এই বিষয়টা অপরাধীদের হাতে কন্ট্রোল চলে গেছে। তার কারণ তারা জানেন তাদের মাথার উপরে যে আশীর্বাদের হাত আছে তৃণমূলের নেতাদের, তাতে তাদের কিচ্ছু হবে। এটা তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো সরকারি হাসপাতালে কোনো পেশেন্ট ভর্তি হওয়ার দিনেই যদি মারা যায় বা 24 ঘন্টার মধ্যে যদি মারা যায়, তৃণমূল কংগ্রেস বাহিনী তৈরি করে রেখে দিয়েছে সেইখানে সেই হাসপাতালে গিয়ে হামলা করবার এবং জুনিয়র ডাক্তারদের নির্দিষ্টভাবে টার্গেট করবার। সাগর দত্ত হাসপাতালে যা গতকাল ঘটেছে তা এর কোনো ব্যতিক্রম না। পুলিশ খোঁজ নিক, আপনারা অন্তঃতদন্তমূলক সাংবাদিকতায় খোঁজ নিন যে যারা কালকে হামলা করেছে তারা সকলেই কি রোগীর আত্মীয় স্বজন, তারা সকলেই কি রোগীর প্রতিবেশী,
নাকি রোগীর আত্মীয় স্বজন, রোগীর প্রতিবেশী ছাড়া আরো কিছু বাইরের অন্যান্য অঞ্চলের মানুষ এই হামলার কাজে যুক্ত হয়েছিল বা হামলা করতে প্রণোদিত করেছিল? কারা তারা? খোঁজ নিলে দেখবেন তাদের সবার সংযোগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কারো কারো দ্বারা তারা নির্দেশিত হয়েছেন এই কাজ করবার। হাসপাতাল বা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত জায়গায় এই ধরনের ঘটনা কঠোরতম নিন্দনীয়, কিন্তু তাই নয়, আইনের সেকশনের আন্ডারে ক্রিমিনাল অফেন্স। এবং এই সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনায় যে বা যারাই জড়িত তাদেরকে প্রত্যেককে পুলিশ আইডেন্টিফাই করে উপযুক্ত আইনি ধারায় বুক করার ব্যবস্থা ইতিমধ্যেই করেছে। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলি, আমরা যেরকম জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছেড়ে কাজে যোগদান করার বিষয়ে অনুরোধ করেছিলাম, তারা তাদের শুভবুদ্ধির উপরে বিষয়টা রাখা হয়েছিল। তারা যখন আস্তে আস্তে কাজে যোগ দিচ্ছেন, নিশ্চিতভাবে যদি চিকিৎসায় গাফিলতি থেকে থাকে সেই দিকটাও আইনি তদন্তের মধ্যে নিশ্চয়ই আসবে, সেই বিষয়টাও দেখা হবে। কিন্তু তার ফলশ্রুতিতে যদি কেউ চিকিৎসকদের উপর বা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজে যারা রয়েছে তাদের উপর চড়াও হন, সেটা কখনোই সরকার এন্ডোর্স করবে না, সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। আরজিকর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে শ্যামবাজারে কলেজ স্ট্রিটের সামনে। জমায়েত নাগরিক সমাজের এই মিছিলের আগেও আমরা দেখেছিলাম যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জাস্টিসের দাবিতে পথে নেমেছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি কলেজ স্ট্রিটের ছবি, সেখানে জমায়েত করেছেন সাধারণ মানুষজন। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে কলেজ স্ট্রিট থেকে। সত্যসুন্দর, এই মুহূর্তে ঠিক কি ছবি নজরে আসছে? যারা আসছেন এবং এসেছেন এই মুহূর্তে মিছিল থেকে, তারা জাস্টিসের দাবি তুলেছেন, ছবিটা ঠিক কি ধরা পড়ছে? দেখো, আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার ন্যায় বিচারের দাবিতে নাগরিক মিছিল হয়েছে। এই মুহূর্তে নাগরিক মিছিল শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে। সেই মিছিল শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত যাবে এবং নাগরিক মিছিলে সেই বিচারের দাবিতেই কিন্তু সরব হয়েছেন একেবারে সাধারণ মানুষরা। তারা চাইছেন যে আজকে 51 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই নির্যাতিতা তরুণীর বিচার এখনো পর্যন্ত অধরা রয়েছে। ফলে সব মিলিয়ে সেই বিচার যাতে দ্রুততার সঙ্গে যাতে সিবিআই তার তদন্ত প্রক্রিয়া শেষ করে, সেই দাবিতেই তারা বলছেন। ইতিমধ্যেই সিবিআই তদন্ত প্রক্রিয়ার দায়িত্ব নিয়েছে। আপনারা কি চাইছেন এই মুহূর্তে? একটু দ্রুত তদন্ত প্রক্রিয়া, তবে আমরা সময় দিতে প্রস্তুত, কারণ যে পরিমাণে ট্যাম্পার করা হয়েছে সমস্ত প্রমাণগুলো, আমরা চাই সেগুলো ওরা খুঁজে বের করুক এবং যথাসাধ্য তাড়াতাড়ি একটু দিক। কারণ 51তম দিন, আমরা আরেকটু পথে থাকবো। 151তম দিন হলেও আমরা পথে থাকবো। আমরা বিচারটা না পাওয়া অবধি পথ ছাড়ছি না, রাজপথ ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, বিচার চলবে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ ঘোষ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তাদেরকে অপসারণ করা হয়েছে, কলকাতার পুলিশ কমিশনারকে অপসারণ করা হয়েছে। এবং সেক্ষেত্রে কি বলবেন? ওনাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে, অপসারণ করা হয়নি। আমরা অপসারণের দাবিতে এখনো স্টিক করেছি, কারণ যে মানুষ প্রমাণ লোপাটে সাহায্য করে, পুলিশ রক্ষক, সে যদি ভক্ষক হয় তাকে প্রাইস পোস্টিং দেওয়াটা আমরা কোনোদিনই মানতে পারবো না। অপসারণ মানে অপসারণই দরকার, সেটা তো হয়নি। একেবারেই তাই, সেই ন্যায় বিচারের দাবি রয়েছে এবং সেই ন্যায় বিচারের দাবিতেই কিন্তু সরব হয়েছেন নাগরিক সমাজের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন। তারা এই মুহূর্তে কলেজ স্কোয়ারে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কলেজ স্ট্রিট ক্যাম্পাস রয়েছে সেখান থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত সেই মিছিলে তারা পা মিলিয়েছেন এবং সেই মিছিলে তাদের একটাই দাবি যে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বিচার যাতে দ্রুততার সঙ্গে সেই বিচার হয় এবং তদন্ত প্রক্রিয়ায় যাতে গতি আসে। যারা দোষী, সেই দোষীদের যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, সেই দাবিও কিন্তু থাকছে এই মিছিল থেকেই। কেননা তারা মনে করছেন যে 51 দিন অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই সুবিচার নির্যাতিতা বা তার পরিবারের সদস্যরা কেউই কিন্তু এখনো সেই বিচার পাননি। আর সেই বিচারের দাবিকে সামনে রেখেই নাগরিক সমাজের মিছিল শুরু হয়েছে কলেজ স্ট্রিট চত্বর থেকে।
একদমই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্য সুন্দর আজকের যে মিছিল এবং যে মিছিল থেকে আমরা দেখেছি যে আরজি করের ঘটনা, সেই ঘটনার 1 মাসেরও বেশি অতিক্রান্ত হয়ে গেছে। সিবিআই তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় দাঁড়িয়ে, সে জায়গাতেও কিন্তু আমরা দেখেছিলাম আগামী কর্মসূচিও রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি থেকে ঠিক কি কি বিষয় দাবি তোলা হবে? দেখো, খুব স্বাভাবিকভাবেই তারা মনে করছেন যে যেহেতু এখনো পর্যন্ত বিচার অধরা রয়েছে, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে তারা কিন্তু পুলিশ কর্তা যারা রয়েছেন এবং এই ঘটনায় যা স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক জড়িত রয়েছেন তাদের অপসারণ দাবি করছেন। শুধু তাই নয়, উৎসব আন্দোলন মানে উৎসবের আন্দোলন, আন্দোলনেই উৎসব। অর্থাৎ তুমি জানো যে আগামী কয়েকদিন পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোতে কিন্তু তারা সামিল হতে চাইছেন না, সেই উৎসবে তারা সামিল হতে চাইছেন না। তাদের নিজেদের মন ভারাক্রান্ত, তারা চাইছেন দ্রুততার সঙ্গে বিচার। উৎসবে নয়, আন্দোলনেই আপনারা থাকতে চাইছেন, কি বলবে? আমরা পুজোর মতো হবে, কিন্তু আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন না আমরা বিচার পাচ্ছি। আজকে 51তম দিন আমরা বিচার পাইনি। যতদিন না আমরা বিচার পাবো, আগামী সুপ্রিম কোর্টের শুনানি আছে, আমরা আশা রাখবো আমরা যেন খুব তাড়াতাড়ি আসল দোষীদের দেখতে পাই, আর আমাদের তিলোত্তমা, আমাদের বোন যেন বিচার পায়, সঠিক বিচার পায়। নির্যাতিতা তরুণীর চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচারের দাবিতে কিন্তু তারা সরব হয়েছেন এবং এই উৎসবের আনন্দে তারা ভাসতে রাজি নন। তারা চাইছেন এই উৎসবের আবহেও আন্দোলন বা বিচারের দাবিতে তারা আরো সুর চড়াবেন এবং তারা প্রতিবাদ জারি থাকবে, এমনটাই জানাচ্ছেন নাগরিক সমাজের মিছিলে যারা যোগ দিয়েছেন। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি কলেজ স্ট্রিট থেকে। অন্যান্য খবরে নজর রাখবো, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগ। এফআইআর দায়ের হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা শীর্ষ আদালতের। সেই নির্বাচনী বন্ডের মাধ্যমে নির্মলা জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়েরের নির্দেশ আদালতের। আপনাদের জানিয়ে রাখবো, নির্মলা সীতারামনের বিরুদ্ধে এবার যে অভিযোগ সামনে আসছে, এফআইআর দায়ের হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা শীর্ষ আদালতের। নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলা আদায়, নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে এক আদালত এবং তার যে বিরুদ্ধে যে অভিযোগ সামনে আসছে, নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলা আদায়ের অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে পারেন কাজল শেখ। সূত্রের খবর, আজ বিকেলেই দেখা করতে পারেন। বিকেলে অনুব্রত বোলপুরের পার্টি অফিসে গেলে দেখা করতে পারেন। আপনাদের জানিয়ে রাখবো, অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে পারেন কাজল শেখ। বোলপুরের পার্টি অফিসে গেলে দেখা করতে পারেন কাজল শেখ, এমনটা জানা যাচ্ছে। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, আজ বিকেলেই দেখা করতে পারেন কাজল শেখ, সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ কি হচ্ছে আজ, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল তিনি তার জেলার বোলপুরে যে প্রধান তৃণমূলের দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে এসে পৌঁছে গেছেন। দেখো, যেটা জানতে পাচ্ছি, আর কিছুক্ষণের পরেই কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য, তিনি কিন্তু এসে পৌঁছে যাবেন। এবং তুমি জানো যে প্রায় 2 বছর পর এই প্রথম, মানে অনুব্রত জেল মুক্তর পর এই প্রথম কাজলের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে, এটাই কিন্তু জানা যাচ্ছে। আর কিছুক্ষণের পরেই কাজল শেখ জেলা তৃণমূলের যে বোলপুরের প্রধান কার্যালয় অনুব্রত মণ্ডলের, সেখানেই তিনি আসবেন এবং কাজল শেখের সাথে অনুব্রত মণ্ডলের কিন্তু বৈঠক হবে। দেখো, এখন যা বিষয় দেখার সেটা হচ্ছে যে কাজল এবং কেষ্টু এই দুজনের যে বৈঠক, সেই বৈঠক থেকে কি কি বেরিয়ে আসে, কি কি উঠে আসে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।
তবে অবশ্যই আজকের এই বৈঠক, কাজলের সাথে কেষ্টর এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এমনটাই কিন্তু মনে করছেন জেলার রাজনৈতিক মহল। তার কারণ হচ্ছে তুমি বুঝতেই পারছো যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের এই দুজনের মধ্যে যে বিরোধ একেবারেই প্রকাশ্য, দিনের আলো মতো পরিষ্কার। তারপরে বহুদিন পর, বহু বছর পর এই সাক্ষাৎ ঠিক কোন দিকে নিয়ে যায় রাজনৈতিক সমীকরণ, সেদিকেই কিন্তু মুখিয়ে রয়েছে বীরভূম জেলার রাজনৈতিক মহল। তবে অবশ্যই দেখো, যেটা মনে করা হচ্ছে যে আজকের এই বৈঠকে মূলত যে বিষয়গুলি আলোচনা হতে পারে, সাংগঠনিক দিক থেকেও কিভাবে দল পরিচালনা হবে সেই বিষয়গুলো যেমন আলোচনা হতে পারে। অন্যদিকে অবশ্যই 2 বছর ধরে কেষ্ট মণ্ডল তিহার জেলে বন্দী ছিলেন, সেই বিষয়গুলো, তার অভিজ্ঞতা, সেই সামগ্রিক বিষয়, এই সময় বিষয় নিয়ে আলোচনা হতে পারে। শারীরিক কেমন রয়েছেন অনুব্রত মণ্ডল, সৌজন্য বিনিময়ের জায়গায় সেটাকে জিজ্ঞাসাবাদ করবেন, এই সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু আলোচনা হতে পারে। তবে অবশ্যই দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সবচেয়ে বড় প্রশ্ন, তুমি জানো যে রাজ্য তৃণমূল নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যেমন কোর কমিটি এখনো পর্যন্ত ভাঙেননি, কোর কমিটি দল চালাবে এমনটাই বলে দিয়েছেন। অন্যদিকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পাথর প্রতিমায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে। প্রাক্তন ও বর্তমান অঞ্চল সভাপতির মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব। মানুষ প্রধান রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মানুষ, ঠিক কি কারণে এই গোষ্ঠী কোন্দল? মানুষ, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। প্রাক্তন ও বর্তমান অঞ্চল সভাপতির মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পাথর প্রতিমায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। প্রাক্তন ও বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতির মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ সামনে আসছে। তৃণমূলে আদি নব্য দ্বন্দ্ব ঘিরে আবার গোষ্ঠী কোন্দলের খবর সামনে আসছে। প্রাক্তন ও বর্তমান অঞ্চল সভাপতির মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব সামনে আসছে। পাথর প্রতিমায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ। নিউটাউনে এক বেসরকারি ইউনিভার্সিটির ছাত্রের রহস্য মৃত্যু। সল্টলেকের সেচ আবাসনে উদ্ধার ছাত্রের দেহ। ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়নি, সুমোটো মামলা পুলিশের। বন্ধুদের মধ্যে বচসার জেরে মৃত্যু নাকি অন্য কারণে, তদন্তে পুলিশ। নিউটাউনের এক বেসরকারি ইউনিভার্সিটির ছাত্রের রহস্য মৃত্যু। সল্টলেকের সেচ আবাসনে উদ্ধার ওই ছাত্রের দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বন্ধুদের মধ্যে বচসার জেরে মৃত্যু নাকি অন্য কারণে মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সাকিল, ঠিক কি ঘটনা ঘটেছিল? গতকাল রাত্রে কিন্তু এমএটি ইউনিভার্সিটি নিউটাউনের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসেরই কিন্তু ছাত্র ওই ইউনিভার্সিটির সামনেই কিন্তু গতকাল দুপুরে কিন্তু সে বসে চা খাচ্ছিল এবং তার বন্ধুদের সঙ্গে। তারপরেই কিন্তু বচসা হয়, হাতাহাতি পর্যন্ত গড়ায়। তারপরেই সে সেখান থেকে যখন বাড়ি ফিরে যায়, সল্টলেকের শেষ ভবন দপ্তর সেই বাড়ির ছাদে গিয়ে কিন্তু সেখান থেকে পড়ে যায়। এরপরেই কিন্তু কেউ ঠেলে ফেলে দিয়েছে না আত্মঘাতী হয়েছে সেটা কিন্তু পুলিশে এখনো স্পষ্ট নয়। তা পুলিশ খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তারপরেই কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নিউ টাউনের যে এমএটি ইউনিভার্সিটি, সেই এমএটি ইউনিভার্সিটির সামনে যে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল এবং বচসা হয়েছিল সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করে চায়ের দোকানদারকে এবং কি হয়েছিল সেসব ঘটনা কিন্তু জানতে চায় পুলিশের পক্ষ থেকে। এখনো পর্যন্ত কিন্তু বাড়ির পরিবারের তরফ থেকে কিন্তু ওই ছাত্রের পরিবারের তরফ থেকে কিন্তু কোনো রকম কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এরপরেই কিন্তু ওই ডেড বডি উদ্ধার করে কিন্তু ময়নাতদন্তের জন্য আইটিকল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। তারপরেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে একটি সুমোটো মামলা করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে কি জন্য এই ছাত্র ছাদে উঠেছিল এবং ছাদ থেকে কিভাবে পড়ে গেল সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধন্যবাদ তোমায়।
বিদ্যুতের টাওয়ার বসানো নিয়ে বিক্ষোভ আসানসোলে সাতাশাবরে জিটি রোডের পাশে। জমির পাঁচিল ভেঙে টাওয়ার বসাচ্ছে প্রশাসন, দাবি জমির মালিকের। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। জমির মালিকের যে দাবি এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে। উৎপল পাথর রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। উৎপল, পুলিশের তরফে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আজকে সকালে যে দক্ষিণ থানার অন্তর্গত সাতাশা মোড় রয়েছে, সেখানে দেখা যায় যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চারি সাইডের পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে। এই পাঁচিল ভেঙে দেওয়ার পর সেখানকার যে জমি মালিক যারা দাবি করে তারা জমি, তারা এসে বাদে তারা পুলিশের সাথে বিক্ষোভ হয় এবং ধস্তাধস্তি বেঁধে যায়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী এবং র্যাব উপস্থিত হয়। পুলিশ এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সরকারি যে তারের যে পোল হবে সেখানে কিন্তু তারা মানতে চায় না। তারা বলে আমাদের জমি কোনো মতে তারা দিতে চায় না এবং বিনা তারা অন্যত্র যদি তাদেরকে জমি দেওয়া হয় সেক্ষেত্রে জমি ছাড়তে তারা রাজি, তাছাড়া কিন্তু তারা এই জমি দিতে প্রস্তুত নয়। সেই নিয়ে পুরো পুলিশের সাথে তাদেরকে ধস্তাধস্তি বেঁধে যায়। অবশেষে বিশাল পুলিশ বাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো মতে জমি ছাড়তে রাজি নয়। তারপর তারা অবশেষে জমি যে চারি সাইড যে পাঁচিল ভেঙে দেওয়ার পর তারা পুলিশ ওখান থেকে সরে গেলে যে জমির মালিক তারা সরে যায়। ধন্যবাদ তোমায়। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। একটানা বৃষ্টিতে জল বেড়েছে আংরাভাষা নদীতে। আংরাভাষা নদীর জল বেড়ে জলমগ্ন একাধিক এলাকা। বানারহাটের সাকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় 200টি বাড়ি জলমগ্ন, সমস্যায় পড়েছেন স্থানীয়রা। আংরাভাষা নদীর জল বেড়ে জলমগ্ন একাধিক এলাকা, পঞ্চায়েতের প্রায় 200টি বাড়ি জলমগ্ন, সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন। বানারহাটের সাকোয়াঝোড়া 1 নম্বর পঞ্চায়েতের সাধারণ মানুষজন ভোগান্তির শিকার হয়েছে। শুভজিৎ দেবনাথ রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, কি পরিস্থিতি? দেখো ভাস্বতী, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কমে যাওয়ায় কিন্তু জল অনেকটাই নেমে গিয়েছে। প্রশাসনের আধিকারিকরা পুরো ঘটনাস্থল কিন্তু সেই সময় পরিদর্শন করে এবং তাদেরকে কিন্তু নিরাপত্তায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়। বহু মানুষ কিন্তু জলবন্দী হয়ে পড়ে রাতভর বৃষ্টির কারণে। এই মুহূর্তে বৃষ্টি কমলেও কিন্তু ডুয়ার্সের আকাশে কালো মেঘ রয়েছে, তাই কিন্তু একটা চিন্তা রয়েছে এবং নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তা আশ্রয় খুঁজেই কিন্তু তারা রয়েছে। প্রশাসন তাদের সঙ্গে কথা বলছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ। সুন্দরবনে কাটাখালী 3 নদীর মোহনার বাঁধে ধস। সুন্দরবনের কাটাখালী 3 নদীর মোহনার বাঁধে ধস নেমে বিপত্তি। সঞ্জিত রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কি পরিস্থিতি? স্থানীয় বাসিন্দারা কি বলছেন? কতটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের? দেখো, তুমি নিম্নচাপ ও লাগাতার বৃষ্টির ফলে নদীবাঁধ যেমন নরম হয়েছে, যার ফলে মাটির স্খলন সরতে শুরু করেছে। সুন্দরবনের একাধিক নদীবাঁধ কিন্তু দুর্বল হতে শুরু করেছে। উত্তর 24 পরগনার যে হাসনাবাদ ব্লক রয়েছে 3 নদীর মোহনায়, ইসামতি, বিদ্যাধরী এবং গৌরেশ্বরে 3 নদীর মোহনায় প্রায় 90 ফুট নদীবাঁধ এবং লম্বা 90 ফুট এবং চওড়া 20 ফুট নদীবাঁধ আস্তে আস্তে ধস নামতে শুরু করেছে এবং নদীর গর্ভে ধীরে ধীরে চলে যাচ্ছে। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে গত কয়েক মাস আগে সেচ দপ্তরের আধিকারিকরা এসে এখানে বাঁশের খাঁচা তৈরি করে মাটির বস্তা ফেলে বাঁধ রোখার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তারপরে ফের এই ঘটনা ঘটলো। ইতিমধ্যে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি জানিয়েছেন যে পুরোটাই কেন্দ্র সরকার, অর্থাৎ এখন বাঁধ মেরামতির কাজ কেন্দ্র দেখে, পঞ্চায়েতের হাতে কোনো কিছু নেই। বিশেষ করে 100 দিন প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে, যার কারণে পুরোটাই তাদের উপরে দায় চাপিয়ে দিয়েছেন। অর্থাৎ সেচ দপ্তরের আধিকারিকরা পুরোটাই তাদের লিখিতভাবে জানিয়েছেন। এই নিয়ে স্থানীয় বাসিন্দারা বলছে সামনে ভরা কোটাল, অর্থাৎ মহালয়ার দিনকে যে আমাবস্যা ভরা কোটাল রয়েছে, সেই ভরা কোটালে কিনে নতুন করে এই যে বাঁধ
ফাটল চওড়া হতে পারে, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। সামনে গোটা পরিস্থিতির উপরে নজর রেখেছে প্রশাসন। ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন রকম তাদের আমার আশ্বাস দেওয়া হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে যদি নতুন করে ফের আবার নিম্নচাপের ভূকুটি আবার নতুন করে বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু একেবারে রক্ষে নেই বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। পাশাপাশি সুন্দরবনের মানুষ কিন্তু সিঁদুরে মেঘ দেখছে, অর্থাৎ যদি এই ফাটল চওড়া হতে শুরু করে, এই ফাটল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে শুরু করে, তাহলে আগামী দিনে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। ভাস্বতী, ধন্যবাদ সঞ্জীব। বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা। মাদারিহাটের বাংরি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, রাস্তার উপর দিয়ে বইছে বাংরি নদীর জল। মাদারিহাট থেকে টোটোপাড়া বল্লারগুড়ির যোগাযোগ বন্ধ। অজয় শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অজয়, কি পরিস্থিতি? মুষলধারে বৃষ্টিতে আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মাদারিহাটের জামতলা এলাকার বাঙ্গুরি নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। নদীর দুই পাশে আটকে রয়েছে অনেক মানুষ। এর ফলে মাদারিহাট থেকে টোটোপাড়া, হান্টাপাড়া, বালালগুড়ি সহ ভুটান সীমান্ত একাধিক এলাকার যোগাযোগ বন্ধ রয়েছে। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি ও এলাকার অবিরাম বৃষ্টির ফলে কিন্তু এই বাঙ্গুরি নদী সহ আলিপুরদুয়ার জেলার একাধিক নদীর জল বৃদ্ধি হয়েছে। জমতলার এলাকার যে সড়ক রয়েছে, সড়কের উপর দিয়ে কিন্তু নদীর জল বইছে। পাশাপাশি বীরপাড়া, লঙ্কাপাড়া এলাকার যে রাজ্য সড়ক রয়েছে সেখানেও কিন্তু নদীর জল সড়কের উপর দিয়ে বইছে। এর ফলে বীরপাড়া থেকে মাকড়াপাড়া। অর্থাৎ অজয়, দুর্যোগ পরিস্থিতি প্রশাসনের তরফে কি সতর্কতা নেওয়া হচ্ছে? স্থানীয় বাসিন্দারা তারা ত্রাণ ঠিকঠাক পাচ্ছেন, কি জানা যাচ্ছে? দেখো, আলিপুরদুয়ার জেলায় গত 24 ঘন্টায় 156 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি হাসিমারাতেও 155 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রশাসনের তরফে কিন্তু বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। আর যে আলিপুরদুয়ার জেলার ভুটান থেকে আগত যে খরস্রোতা নদীগুলো রয়েছে, নদীর জলস্তর বেড়েছে, কিন্তু নদীতে কোনো সংকেত জারি করেনি প্রশাসন। প্রশাসনের তরফে যেটা জানানো হচ্ছে যে সমস্ত পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে আর বাসিন্দাদেরকেও সতর্ক করা হয়েছে। ধন্যবাদ তোমায়। পাশাপাশি যে খবরে নজর রাখবো, চিল্কিগড়ে ডুলুং নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ছাত্রী। জলের স্রোতে তলিয়ে যায় 10ম শ্রেণীর পড়ুয়া। শুক্রবার 8 বন্ধু মিলে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। চিল্কিগড়ে ডুলুং নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক পড়ুয়া। শুক্রবার 8 জন বন্ধু মিলে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তলিয়ে যায় 10ম শ্রেণীর ওই পড়ুয়া। জলের স্রোতে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার 8 বন্ধু মিলে ঘুরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। জলের স্রোতে তলিয়ে যায় 10ম শ্রেণীর পড়ুয়া। চিল্কিগড়ে ডুলুং নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক পড়ুয়া। অরূপ ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অরূপ, ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, শুক্রবার দুপুরে 8 বন্ধু মিলে ঘুরতে গেছিল চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। পাশে রয়েছে ডুলুং নদী। আর সেই ডুলুং নদীতে স্নান করতে গিয়ে ক্লাস 10ম শ্রেণীর এক ছাত্র তলিয়ে যায়। রীতিমতো এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রীতিমতো সেই সময় ঘটনাস্থলে পৌঁছায় জামবনি থানার পুলিশ। কিন্তু এখনো প্রায় 48 ঘন্টা সময় হতে যায়, এখনো উদ্ধার হয়নি এই 10ম শ্রেণীর পড়ুয়ার দেহ। যদিও এই ঘটনার পর সরগোল পড়ে গেছে পুরো জামবনি ব্লক জুড়ে। রীতিমতো উদ্ধার কাজ এখনো চলছে। যেটা আমরা আরো জানতে পারছি, 16 বছর বয়সী ওই ঝাড়গ্রামের শহরের ওই যুবক স্নান করতে গিয়ে চলে গেছে। রীতিমতো এখনো আতঙ্কিত রয়েছে পুরো এলাকা। ভাস্বতী, ধন্যবাদ অরূপ।
ডিভিসির ছাড়া জল এবং বৃষ্টির জলে জল জমে ক্ষতি ধান ও আনাজে। চিন্তায় বলাগড় ব্লকের চাষিরা। বলাগড়ের মিলনগড় এবং চর খয়রামারি গ্রামের চাষিরা ক্ষতিগ্রস্ত, আনাজেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে মাথায় হাত চাষিদের। গোটা ব্লকে 10,880 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, ক্ষতি হয়েছে 500 হেক্টর জমির চাষে। বলাগড়ের মিলনগড় এবং চর খয়রামারি গ্রামের চাষিরা ক্ষতিগ্রস্ত। কলকাতা টিভির খবরের জের 12 ঘন্টার মধ্যে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা বিডিওর। বসিরহাটের স্বরূপনগরে ত্রাণ শিবিরে 600 জনের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। স্বরূপনগরে ব্লকে 4টি গ্রাম পঞ্চায়েতে জলবন্দী হাজার হাজার মানুষজন। 12 ঘন্টার মধ্যে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা বিডিওর। অস্কারের দৌড়ে সামিল কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস। 2025 সালের অস্কারে মনোনীত লাপাতা লেডিস সোমবার ফিল্ম ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়েছে। স্বভাবতই খুশি ছবির পরিচালক কিরণ রাও। নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন কলকাতা টিভির প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে বসে রয়েছেন তিনি হচ্ছেন এখন বলা যেতে পারে যে একেবারে ট্রেন্ডি। তিনি কিরণ রাও এবং আমরা জানি যে তিনি ট্রেন্ডি হচ্ছেন লাপাতা লেডিসের জন্য। কথা বলবো তার সঙ্গে। কংগ্রাচুলেশন ফার্স্ট অফ অল, লাপাতা লেডিস গট সো মাচ লাভ অ্যান্ড সিলেকশন ফর অস্কার। লাইক আপনি এক্সপেক্ট করেছিলেন এরকম? আপনার প্রতিক্রিয়া কি? না, আমি এক্সপেক্ট করতাম না। আই ওয়াজ ইন ডিসবিলিভ অ্যাকচুয়ালি। আমি বিশ্বাসও করলাম না যখন মেসেজ এলো। বাট আই থিঙ্ক এভরি ফিল্ম মেকার হ্যাজ আ হোপ at the back of their minds. You hope that your film is chosen. So I was very, very happy when I heard the news. Reaction কি ছিল যখন প্রথম শুনলে? আমি অ্যাকচুয়ালি অফিসে ছিলাম অ্যান্ড যখন অ্যাকচুয়ালি কনফার্ম হয়ে গেল, my producer Tanaji and I were there. So we were very excited. We of course cheered loudly. আর আমরা আমিরকে ফোন করলাম. He was in a screening. So 8 ঘন্টা বাদে আমরা আমির কে দেখা করতে গেলাম and he congratulated us a lot and said come on, now we have to put our best foot forward. আমরা দেখছি যে এখন অনেক যে বলিউড সিনেমা আসছে সেখানে মহিলাদের যে চরিত্র খুব স্ট্রং একটা ক্যারেক্টার পোর্ট্রে করা হচ্ছে এবং যেভাবে তাদের এম্পাওয়ার করা হচ্ছে মুভিজে সেগুলো পোর্ট্রে করা হচ্ছে। মানে সোসাইটি কি এখনো এতটা অ্যাওয়্যার ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বা তাদের রাইটস নিয়ে? হোয়াট ইউ থিঙ্ক? আই থিঙ্ক জেনারেলাইজ করা যায় না। জায়গা জায়গায় ইউ হ্যাভ পকেটস যেখানে মহিলাদের অ্যাওয়ারনেস খুব বেশি। দের আর স্ট্রং sort of support groups for women. They can go out and work. They have freedom of movement and safe working conditions. কিন্তু আমাদের দেশে there are many different kinds of pockets also. So I don't think it's in a generalized way we have arrived where women have all the freedoms to choose what they want to do with their lives, how they want to move around, and freedom of deciding their own identities. And like one hand we have films like Lapata Ladies, and then other hand Animal, Kabir Singh, the contradictory of the audience also. Like how do you define this situation? Well, I think there's space for all kinds of movies because people enjoy watching different films for different reasons. I haven't seen Animal yet, but so I can't really comment on the film, but I'm happy that in a country like ours we have films made in 20 languages, and the variety and the kinds of filmmakers that we have is so diverse that audience will always have this kind of polar opposite and interesting kind of choice for the audience. Last question, one word, like how do you define sitarism in your next project? I think it's funny and heartwarming. Yeah. অনেক আমরা কথা বললাম কিরণ রাওয়ের সঙ্গে এবং তিনি যেরকমটা বলছেন যে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে প্রতিদিন কথা বলা এবং তাদেরকে অ্যাওয়্যার করা, সতর্ক করা,
সেটা সোসাইটির দায়িত্ব। সেই মতো আমরা তার ছবিও দেখি এবং আগামী দিনে আরও সেভাবে ছবি দেখতে পারবো, সেটাই আমরা আশা রাখছি। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে ইন্দ্রাণী ব্যানার্জি, কলকাতা টিভি। এখন কলকাতা টিভি রাত দিন 7 দিন।